হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের হিরক্সের, আর তোমরা আছো এখন এইচএম ক্লাসরুমে। যারা এই ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নাও এবং ভবিষ্যতের ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে নাও। তো চলো, আজকে আমরা শুরু করব কাইনেমেটিক্স চ্যাপ্টারের একটা নতুন টপিকস। তো নতুন টপিকস কি, আজকের কি আলোচনা করব সেটা এক নজরে দেখিয়ে দেওয়া যাক। আজকে আমরা আলোচনা করব দূরত্ব বা ডিস্টেন্স, অর্থাৎ ট্রান্সলেশনাল মোশন রিলেটেড যেসব ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে বা যেসব ভৌত রাশিগুলো আছে, আজকে আমরা সেগুলো আলোচনা করব। কি আলোচনা করব? দূরত্ব, সরণ, দ্রুতি, গতিবেগ, দ্রুতীয় বেগের তুলনা, ত্বরণ, ঋণাত্মক ত্বরণ বা মন্দন। তো চলো প্রথমে আলোচনা করে নেওয়া যাক দূরত্ব কি। দূরত্ব কি না, কোনো বস্তু বা কোনো কণা দ্বারা যে মোট পথ অতিক্রম করা হয় বা মোট অতিক্রান্ত পথই হলো দূরত্ব। কিভাবে দেখছি, সাপোজ কোনো একটা বস্তু কণা এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত গেল, তাহলে এখানে সে মোট কতটা দূরত্ব অতিক্রম করলো? আমরা যদি প্রত্যেকটা সরলরৈখিক দূরত্বকে পরপর যোগ করে যাই তাহলে আমরা এই মোট দূরত্বটা পাব। তো সরণ কাকে বলবো? না, সময়ের সঙ্গে সঙ্গে কোনো নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর যে অবস্থার পরিবর্তন হয় তাকে আমরা সরণ বলবো। আচ্ছা, আমরা এখানে বলেছি সময়ের সঙ্গে সঙ্গে কোনো নির্দিষ্ট দিকে, অর্থাৎ এখানে আমরা একটা দিকের উল্লেখ করেছি এবং কোনো গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন যে হয়। আচ্ছা, তাহলে এই সরণের মান এবং অভিমুখ দুই থাকবে, মান ও অভিমুখ দুই থাকবে। তাহলে এটা কি রাশি? এটা হলো একটি ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি, তাহলে এর মান আর অভিমুখ আমরা কি করে পাবো? অর্থাৎ এই সরণের পরিমাপ আমরা কি করে পাবো? না, বস্তু যে স্থান পরিবর্তন করছে তার প্রাথমিক বিন্দু এ এবং অন্তিম বিন্দু বি হলে যদি এইটি তার গতিপথ হয় তাহলে এই গতিপথের যে সংযোজক সরল রেখা হবে সেই দৈর্ঘ্যই হবে এই সরণের মান বা পরিমাপ। তাহলে অভিমুখ কি? না, অভিমুখটা হবে এ যদি প্রাথমিক বিন্দু হয়, প্রাথমিক বিন্দু, এবং বি যদি অন্তিম বিন্দু হয়, তাহলে এ থেকে বি এর দিকটাই হবে এই সরণের অভিমুখ। কিভাবে বুঝবো সরণের অভিমুখটা কোন দিকে? না, এ থেকে বি এর দিকে, অর্থাৎ প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর দিকে তীর চিহ্ন এঁকে ওই সংযোজক সরলরেখার উপর তীর চিহ্ন এঁকে আমাকে সরণের অভিমুখ বোঝানো হয়। এইবার আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝি যে সরণটা কি। একটা উদাহরণ, প্রথম উদাহরণে আমরা আসছি। ধরা যাক একটা বস্তু কণা এ বিন্দু থেকে তিনটে আলাদা আলাদা পথে তার অন্তিম বিন্দু বিতে গিয়ে পৌঁছালো। যেমন এই প্রথম 1 নম্বর পথ এখান দিয়ে এসে বিতে এলো, 2 নম্বর পথ এই পথ ধরে এসে বি প্রান্তে এলো এবং 3 নম্বর পথ ধরে এঁকে বেঁকে বি প্রান্তে এলো। কিন্তু এর সরল রেখা কি হবে? এর সরণ কি হবে? না, এ এবং বি বিন্দু পর্যন্ত সংযোজক যে সরল রেখা তাই হবে কিন্তু এর সরণের পরিমাপ। এবং দিক কোন দিকে হবে? না, এ থেকে বি এর দিকে। যে পথই অতিক্রান্ত করুক বা যে পথে অতিক্রম করুক তার সংযোজক সরল রেখাই হবে ওই কণার বা ওই বস্তুর সরণ। তাহলে এই ক্ষেত্রে সরণ কি? না, এ বি অ্যারো। তাহলে দেখা যাচ্ছে সরণ কিসের ওপর নির্ভর করে না? পথের ওপর নির্ভর করে না, অর্থাৎ পথ নিরপেক্ষ, পাথ ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কিসের উপর নির্ভর করে সরণ? সরণ কেবলমাত্র নির্ভর করে প্রাথমিক বিন্দু ও অন্তিম বিন্দুর ওপর নির্ভর করে।
অন্তিম বিন্দুর অবস্থান নির্ভর। ওকে, এরপর আসছি আমরা দ্বিতীয় একটা উদাহরণ, যে যদি কোনো বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই হয়, অর্থাৎ প্রাথমিক বিন্দু, অতিক্রান্ত পথের প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই হয়, তাহলে তার সরণ শূন্য হয়। ধরলাম এ বিন্দু থেকে একটি কণা তার পথ চলা শুরু হলো, আর ব্যাসার্ধের বৃত্তপথে ওই কণাটি অতিক্রম করার পর আবার কণাটি এ বিন্দুতে ফিরে এলো। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত পথ কত? অতিক্রান্ত পথ কিন্তু এই বৃত্তের পরিধির সমান, কত? 2πr। কিন্তু সরণ যেহেতু তার প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই জায়গায় বা একই বিন্দুতে অবস্থিত, তাহলে তার এখানে সরণ নেই, বা এই এ বিন্দু এবং বি বিন্দু যদি একই বিন্দুর ওপর মিলিত হয়, অর্থাৎ বি বিন্দু যদি এসে এ বিন্দুর ওপর মিলিত হয়, তাহলে এক্ষেত্রে আমরা দেখছি সরণ থাকছে না, তাই সরণ শূন্য। তাহলে এক্ষেত্রেও কিন্তু সরণ হচ্ছে শূন্য। আমরা প্রথমে বলেছিলাম তাহলে এই অতিক্রান্ত পথ কি? এটা অ্যাকচুয়ালি ওই বস্তু বা কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। ওকে, এরপর আমরা আসছি এর পরের উদাহরণে। ধরা যাক ওই বস্তুকে এই বিন্দু থেকে আমরা আলফা কোণ নিয়ে ইউ বেগে প্রক্ষেপ করলাম। বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে, অর্থাৎ এ বিন্দুতে, তখন উল্লম্ব সরণ কতটা হবে? উল্লম্ব সরণ কত? এইখান থেকে এতটা পর্যন্ত উঠেছে, তাহলে উল্লম্ব সরণ হবে a1, এবং অনুভূমিক সরণ হবে OA1। কিন্তু যখন সর্বোচ্চ বিন্দুতে ওঠার পর আবার বি বিন্দুতে নেমে এলো, অর্থাৎ আবার এই তলে নেমে এলো, ভূমিতে নেমে এলো, তখন শেষ বিন্দুতে বা অন্তিম বিন্দুতে কি হলো? এর উল্লম্ব সরণ কতটা হলো? উল্লম্ব সরণ হলো 0 বা 0, কেননা এ ভূমিতল থেকেই শুরু করেছিল, আবার ভূমিতলে এসেই পড়েছে, অর্থাৎ এই তলের সাপেক্ষে এর উল্লম্ব সরণ কিন্তু 0, কিন্তু অনুভূমিক সরণ আছে। এটাকে কি বলা হবে? এটাই হলো অনুভূমিক সরণ। তাহলে আমরা কি লিখতে পারি? অন্তিম বিন্দুতে অনুভূমিক সরণ কতটা হবে? না, অনুভূমিক সরণ হবে OB, অর্থাৎ মোট সরণ সমান OB। এবার আমরা দ্বিমাত্রিক তলে এই বস্তুর গতি অর্থাৎ সরণ নিয়ে আমরা আলোচনা করব। ধরলাম একটা বস্তু এ থেকে বি বিন্দু পর্যন্ত রাস্তা অতিক্রম করে। এবার দেখা যাক এ বিন্দুর স্থানাঙ্ক x1 এবং y1 হলে বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। এক্ষেত্রে OX এবং OY হলো দুটি অক্ষ, এবং এই যে রাস্তা অতিক্রম করলো বস্তুটা, এটা x অক্ষের সঙ্গে থিটা কোণে রাস্তাটা অতিক্রম করেছে। তাহলে সরণের যদি আমরা দেখি যে এই সরণ AB এর সরণ কি হবে? না, AB এর সরণ হবে যার স্থানাঙ্ক OX বরাবর ও যে রাস্তাটা অতিক্রম করেছে x2 - x1, এবং y অক্ষ বরাবর রাস্তাটা অতিক্রম করেছে y2 - y1। তাহলে আমরা বলতে পারি এই সরণ ABর মান যদি নিই, তা হবে √x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার। আর যদি থিটা কোণ করে থাকে, তাহলে আমরা এখানে বলতে পারি tan থিটা ইকুয়ালস টু y2 - y1 x2 - x1, অর্থাৎ
থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এখান থেকে আমরা মান এবং অভিমুখ উভয় পাচ্ছি। এরপর আমরা 3D সিস্টেম অর্থাৎ 3 ডাইমেনশনাল সিস্টেমের ক্ষেত্রে এই বস্তুটার গতি আমরা আলোচনা করব। তো চলো এরপর আমরা যাচ্ছি 3D সিস্টেম। তাহলে ধরা যাক একটি বস্তু ACB পথে A থেকে B বিন্দু পর্যন্ত গেল। কণাটির তাহলে সরণ কি হবে না, কণাটার সরণ হবে AB। কণাটার সরণ হবে AB, যার অভিমুখ কোন দিকে না A থেকে B এর দিকে। অভিমুখ কোন দিকে না A থেকে B এর দিকে। সরণ AB কেন না ACB পথে গেলেও তার সংযোজক সরলরেখা হলো AB। এবার বস্তুটার প্রাথমিক স্থানাঙ্ক ছিল x1 y1 z1, অর্থাৎ A বিন্দুর স্থানাঙ্ক x1 y1 z1 থেকে সে B বিন্দু পর্যন্ত গেল, যার স্থানাঙ্ক x2 y2 z2, x2 y2 z2। এবার যদি আমরা এখানে তিনটে অক্ষ ধরি OX OY OZ, তাহলে OX এর দিকে অতিক্রান্ত সরণ কতটা হবে? OX এর দিকে সরণ যদি আমরা x ড্যাশ ধরি তাহলে হবে x2 মাইনাস x1। OY এর দিকে সরণ y ড্যাশ যদি ধরি তাহলে y2 মাইনাস y1, এবং OZ এর দিকে সরণ যদি আমরা z ড্যাশ ধরি z ড্যাশ z2 মাইনাস z1। সরি, এটা 3D সিস্টেম হতো, 3D সিস্টেম। ওকে, 3D সিস্টেম। তাহলে মান কত, সরণের মান কত না AB সমান হবে √ওভার x ড্যাশ স্কোয়ার প্লাস y ড্যাশ স্কোয়ার প্লাস z ড্যাশ স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? √ওভার x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার। তাহলে আমরা এটা পেলাম সরণ মান, এটা পেলাম আমরা মান, সরণের মান। আর অভিমুখ কোন দিকে? এখনই বললাম অভিমুখ হবে A থেকে B এর দিকে, B এর দিকে, অর্থাৎ অভিমুখ A টু B। দ্রুতি কি না কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। আমরা কিন্তু এখানে সরণের কথা বলিনি, আমরা বলেছি কোনো গতিশীল বস্তু একক সময়ে মোট যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হবে ওই বস্তুর দ্রুতি। অর্থাৎ এই রাস্তাটা আমি ছোট ছোট করে সরলরৈখিক পথে আমি ভেঙে নিলাম, ভেঙে নিয়ে মোট যোগ করলাম, মোট অতিক্রান্ত পথ যা হলো তাই হবে এর অতিক্রান্ত দূরত্ব। তাহলে যদি t সেকেন্ড সময়ে s দূরত্ব অতিক্রম করে, তাহলে দ্রুতি সমান কি? দ্রুতি সমান লিখতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময় s বাই t। তাহলে এক্ষেত্রে কি এর কোনো নির্দিষ্ট অভিমুখ আছে? কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। তাহলে অভিমুখ নেই কিন্তু মান আছে। তাহলে অভিমুখ নেই, মান আছে, তাহলে এখান থেকে কি বলবো? দ্রুতি কি রাশি? দ্রুতি স্কেলার রাশি। ওকে, তাহলে স্কেলার রাশি। এবার আমরা এর মাত্রা দেখি, দ্রুতির মাত্রা। তাহলে দ্রুতির মাত্রা সমান কি হবে? এটা দূরত্বের মাত্রা, অতিক্রান্ত দূরত্বের মাত্রা বাই সময়ের মাত্রা। তাহলে কি হবে মাত্রা? L বাই T, অর্থাৎ লিখতে পারি L T টু দি পাওয়ার -1। তাহলে এককগুলো আমরা কি কি লিখতে পারি? CGS পদ্ধতিতে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, SI পদ্ধতিতে মিটার সেকেন্ড ইনভার্স,
এবং এপিএস পদ্ধতিতে ফুট সেকেন্ড ইনভার্স। গড় দ্রুতি, এভারেজ স্পিড। তাহলে গড় দ্রুতি জানার আগে আমরা দুটো জিনিস সম্বন্ধে আগে একটু ভালো করে জানি, সমদ্রুতি এবং অসমদ্রুতি। এই যে গড় দ্রুতি বের করব বা আমরা গড় দ্রুতি নির্ণয় করব, কার ক্ষেত্রে নির্ণয় করব? আমরা কি সকলের ক্ষেত্রেই নির্ণয় করব, না পার্টিকুলার কোনো একরকম বস্তুর গতির ক্ষেত্রে আমরা নির্ণয় করব? সমদ্রুতি কাকে বলছে? না কোনো একটা বস্তুর গতিপথ সমান সমান সময়ের ব্যবধানে সমান সমান দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ প্রথম 2 সেকেন্ডে যদি 4 মিটার পথ অতিক্রম করে, পরের 2 সেকেন্ডেও 4 মিটার পথ অতিক্রম করবে, পরের 4 সেকেন্ডে 8 মিটার পথ অতিক্রম করবে। অর্থাৎ সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে। কিন্তু এমন একটা বস্তু হলো যার দ্রুতি সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে, অর্থাৎ একই সময়ের ব্যবধানে তার অতিক্রান্ত পথ বা অতিক্রান্ত দূরত্ব কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে। সেই বস্তুর দ্রুতিকে আমরা বলবো অসমদ্রুতি। এই অসমদ্রুতি সম্পন্ন বস্তুর ক্ষেত্রেই কিন্তু আমাদের গড় দ্রুতি বের করতে হবে বা বের করা প্রয়োজন। তাহলে ধরে নিলাম একটা বস্তু ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো, সে t1 সেকেন্ড সময় পরে s1 দূরত্ব অতিক্রম করলো পি বিন্দু পর্যন্ত, অর্থাৎ ওপি সমান s1, এবং পি থেকে কিউ বিন্দু পর্যন্ত s2 দূরত্ব অতিক্রম করলো t2 সময়ে, এবং কিউ থেকে আর পর্যন্ত s3 দূরত্ব অতিক্রম করলো t3 সময়ে। তাহলে আমরা অসমদ্রুতির ক্ষেত্রে দেখছি, তাহলে মোট সময় কত লাগলো? মোট সময় লাগলো t1 প্লাস t2 প্লাস t3, এবং মোট অতিক্রান্ত পথ কত বলো তোমরা? s1 প্লাস s2 প্লাস s3। তাহলে গড় দ্রুতি বা এভারেজ স্পিড আমরা লিখতে পারি মোট অতিক্রান্ত পথ ডিভাইডেড বাই মোট অতিক্রান্ত সময়, অর্থাৎ s1 প্লাস s2 প্লাস s3 বাই t1 প্লাস t2 প্লাস t3। তাহলে আমরা অসমদ্রুতির ক্ষেত্রেই গড় দ্রুতি আমরা বের করলাম। এরপর আসবো আমরা তাৎক্ষণিক দ্রুতি। তাহলে এই অসমদ্রুতির ক্ষেত্রেও আরও একটা পার্টিকুলার কেস আমরা যখন দেখব যে তাৎক্ষণিক দ্রুতি, তাহলে তাৎক্ষণিক দ্রুতি আমরা কখন নির্ণয় করব? আসছি আমরা এবার নেক্সট, তাৎক্ষণিক দ্রুতি। সরণের একক কি হবে? না, সরণের একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার বা সেমি, এসআই পদ্ধতিতে মিটার বা এম, এপিএস পদ্ধতিতে ফুট। আচ্ছা, মাত্রা, লেন্থের মাত্রা আমরা কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল এল দিয়ে। তাৎক্ষণিক দ্রুতি, অনেক সময় কি হয়, অসম দ্রুতিতে গতিশীল কোনো বস্তুর ওই গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুতে, অর্থাৎ একটা নির্দিষ্ট মুহূর্তে দ্রুতি জানার প্রয়োজন হয়। তো এই কোনো মুহূর্তে কোনো বস্তুর যে দ্রুতি তাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করা খুবই কঠিন, কারণ তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করতে গেলে আমরা যে নির্দিষ্ট বিন্দু বা যে নির্দিষ্ট মুহূর্ত ধরি, সেখানে অতিক্রান্ত সময় বা অতিক্রান্ত পথ দুটোই তাৎপর্যহীন। কিন্তু তবু কলনবিদ্যার সাহায্যে আমরা তাৎক্ষণিক দ্রুতি বের করার চেষ্টা করব। ধরে নিলাম একটা বস্তু এই পথে গতিশীল, তো এই পথে গতিশীল, তা ধরলাম একটা নির্দিষ্ট বিন্দু পি। এই পি বিন্দুকে কেন্দ্র করে আমি এই পি বিন্দুতে ওই বস্তুটার তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করব। তো পি বিন্দুকে কেন্দ্র করে আমি অন্তর্ভুক্ত করে একটি পথ নিলাম, ছোট পথ এ বি। ওই পথটা যদি ডেল এস হয় এবং অতিক্রম করতে যদি ডেলটি সময় লেগে থাকে, তবে গড় দ্রুতি আমরা কত পাবো?
গড় দ্রুতির সূত্রানুযায়ী গড় দ্রুতি পাবো আমরা ডেল এস বাই ডেল টি। কিন্তু আমাদের নির্ণয় করতে হবে তাৎক্ষণিক দ্রুতি। এবার ওই পি বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ পি বিন্দুকে অন্তর্ভুক্ত করে এই এ এবং বি যে ডিস্টেন্স, এই এ এবং বি ডিস্টেন্স আমরা কমাতে থাকব। তাহলে যত কম হবে তত ওই পথটা অতি ক্ষুদ্র হতে থাকবে এবং অতি ক্ষুদ্র হতে হতে যখন অসীম ক্ষুদ্র হলে ওই অবকাশে অর্থাৎ ডেল এস যখন অতি ক্ষুদ্র অসীম ক্ষুদ্র হচ্ছে তখন ওই অবকাশে অর্থাৎ ডেল টির ওই অবকাশে যেটুকু সীমাস্থমান পাওয়া যাবে পি এর, এই পি বিন্দুর যে সীমাস্থমান পাওয়া যাবে তাই হবে ওই পি বিন্দুতে তাৎক্ষণিক দ্রুতি। অর্থাৎ কলনবিদ্যা অনুযায়ী আমরা লিখতে পারি যে তাৎক্ষণিক দ্রুতি সমান কি হবে না ডেল এস বাই ডেল টি, যেখানে ডেল টি লিমিট টেন্ডস টু 0 সমান ডিএস বাই ডিটি। কোনো গতিশীল বস্তু কোনো মুহূর্তে যে বিন্দুতে অবস্থান করে সেই বিন্দুকে অন্তর্ভুক্ত রেখে যদি কণাটির অতিক্রান্ত দূরত্ব শূন্যের কাছাকাছি হয় অর্থাৎ অসীম ক্ষুদ্র হয়, ওই অবকাশে অথবা ওই দৈর্ঘ্যের জন্য আমি ওই বিন্দুতে যে গড় দ্রুতিটা পাবো সেই গড় দ্রুতির সীমাস্থ মানকে বলা হবে তাৎক্ষণিক দ্রুতি। যেমন এখান থেকে আমরা বলতে পারি সমদ্রুতি সম্পন্ন যদি কোনো গতিশীল বস্তু থাকে, তাহলে সমদ্রুতি সম্পন্ন গতিশীল বস্তুর প্রত্যেকটা ওই গতিপথের প্রত্যেকটা পয়েন্টে বা প্রত্যেকটা বিন্দুতে বা প্রতি মুহূর্তেই তার তাৎক্ষণিক দ্রুতি কিন্তু সমান হবে। ধরে নিলাম আমরা যখন বাইক চালাই, আমাদের গাড়ির স্পিডোমিটারে, এখন ডিজিটাল হয়ে গেছে, যদি অ্যানালগ দেখতে পাও তো গাড়ির স্পিডোমিটারে কাঁটাটা ওঠানামা করে 10, 20, 30, 40, 50, 60 এভাবে ওঠানামা করে। যখন গাড়ি সমদ্রুতিতে যায় তখন কিন্তু কাঁটাটা একটা পয়েন্টে ফিক্সড থাকে, সাপোজ যে কোনো একটা পয়েন্টে ফিক্সড থাকে। কিন্তু যখন অসমদ্রুতি হয় অর্থাৎ কখনো দ্রুতি বাড়ছে কখনো কমছে, তখন কিন্তু এই কাঁটাটা ওঠানামা করে। তার মানে কি প্রতি মুহূর্তে তার তাৎক্ষণিক দ্রুতির পরিবর্তন হচ্ছে। কিন্তু যখন সমদ্রুতিতে যায় তখন একই জায়গায় কাঁটা থাকে, অর্থাৎ প্রতি মুহূর্তে যে তাৎক্ষণিক দ্রুতি তা কিন্তু সমান। সময়ের সঙ্গে বস্তুর সরণের হার অর্থাৎ কি না সময়ের সাথে সাথে বস্তুর সরণ কিভাবে পরিবর্তিত হচ্ছে। যদি টি সময়ে বস্তু সরণ হয় এস, তাহলে বেগ ভি সমান এস বাই টি। যেহেতু সরণ একটি ভেক্টর রাশি, তাহলে বেগ কি হবে? বেগও হবে অবশ্যই ভেক্টর রাশি। ওকে, এবং ভেক্টর রাশি বলেই আমরা ভি এর ওপরে অ্যারো চিহ্ন দিয়েছি। তাহলে মাত্রা কি হবে? তোমরা এটা পারবে। মাত্রা কি হবে? সরণের মাত্রা বাই সময়ের মাত্রা, সরণের মাত্রা বাই সময়ের মাত্রা। তাহলে বেগের মাত্রা কি হবে? এল বাই টি, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -1। এটা কার একটু আগে করেছি, খেয়াল আছে? এটা দ্রুতিরও মাত্রা, কিন্তু পার্থক্য কি? দ্রুতি একটা স্কেলার রাশি এবং বেগ একটা ভেক্টর রাশি। এরকম কোশ্চেন পড়ে তোমাদের যে মাত্রা একই কিন্তু দুটো ভিন্ন রাশির উদাহরণ দাও। ওকে, ঠিক আছে, চলো মাত্রা। এবার একক দেখি কি কি একক।
সিজিএস, এসআই, এফপিএস, সেই দ্রুতির একক যা, দ্রুতির মাত্রা একক একই হবে। তাহলে বেগের কি হবে? সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, মিটার সেকেন্ড ইনভার্স, ফুট সেকেন্ড ইনভার্স। বস্তুর গতিবেগও সুষম অসম দু প্রকারই হতে পারে। অর্থাৎ সময়ের সাথে সাথে যদি গতিবেগের মান ও অভিমুখ কোনোরূপ পরিবর্তন না হয়, মান ও অভিমুখ যদি পরিবর্তন না হয় তাহলে কি হবে? এটা সুষম বেগ, সুষম গতিবেগ। আর যদি মান ও অভিমুখ, মান বা অভিমুখ বা উভয়ই যদি পরিবর্তন হয় তখন এই বেগ হলো অসম বেগ। একে সুষম বা সম বেগ বলতে পারি, একে অসম বেগ। যদি পরিবর্তন না হয় তাহলে অসম বেগের ক্ষেত্রে আমাদের গড় বেগ বের করতে হবে, যেটা আমরা অসম দ্রুতির ক্ষেত্রে গড় দ্রুতি বের করেছিলাম। সেরকম একই রকম যে মান বা অভিমুখ বা উভয়ই যদি পরিবর্তন হয় সময়ের সাথে সাথে অসম বেগ হয়। তাহলে অসম বেগের ক্ষেত্রে গড় বেগ বের করতে গেলে আমরা গড় বেগ সমান লিখতে পারি যদি টি সময়ে একটা নির্দিষ্ট টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে তখন গড় বেগ বা ভি এভারেজ সমান লিখতে পারি মোট অতিক্রান্ত এস সরণ অতিক্রম করে। তাহলে বলতে পারি মোট অতিক্রান্ত সরণ বাই সময়, মোট সময়। অসম দ্রুতিতে যেমন আমাকে তাৎক্ষণিক দ্রুতি বের করার প্রয়োজনীয়তা আছে, সেরকম অসম বেগের ক্ষেত্রে তার যদি নির্দিষ্ট পথে নির্দিষ্ট কোনো বিন্দুতে বা নির্দিষ্ট কোনো মুহূর্তে যদি আমাদের গড় বেগ যাওয়া হয় তখন আমাদের তাৎক্ষণিক বেগ বের করতে হবে। যেমন তাৎক্ষণিক দ্রুতির সংজ্ঞা আমরা পেয়েছিলাম, সেরকমই বলবো যে কোনো গতিশীল কোনো বস্তুর গতিশীল পথের কোনো নির্দিষ্ট বিন্দুতে সেই বিন্দুকে অন্তর্ভুক্ত রেখে যদি অতি ক্ষুদ্র বা অসীম ক্ষুদ্র সরণ আমরা ধরি, সেই সরণ অতিক্রম করার জন্য যে অসীম ক্ষুদ্র অবকাশ, ওই অবকাশে গড় বেগের সীমাস্থ মানকে আমরা তাৎক্ষণিক বেগ বলবো। ওকে, তাহলে কি বলতে পারি না, তাৎক্ষণিক বেগ ওই বিন্দুতে তাৎক্ষণিক বেগ সমান লিমিট ডেল টি টেন্স টু 0, তাহলে ডেল এস বাই ডেল টি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি। আমরা আলোচনা করে নিই যে গড় দ্রুতি এবং গড় বেগ আর তাৎক্ষণিক দ্রুতি ও তাৎক্ষণিক বেগের মধ্যে কি সম্পর্ক। আমরা ছিলাম, একটু ভালো করে লক্ষ্য করো, গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ। গড় দ্রুতি কী ছিল না, ভি এভারেজ সমান ডেল এস বাই ডেল টি। ওকে, এবং গড় বেগ সমান আমরা কি পেয়েছি, ভি এভারেজ ডেল এস বাই ডেল টি। ঠিক তাৎক্ষণিক দ্রুতি আমরা কি পেয়েছি, এর সীমাস্থ মান, অর্থাৎ ভি সমান পেয়েছিলাম আমরা লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল এস বাই ডেল টি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি। আর তাৎক্ষণিক বেগ আমরা কি পেয়েছি, ভি লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল এস বাই ডেল টি সমান ডিএস বাই ডিটি। এই সুষম বৃত্তীয় গতি বা ইউনিফর্ম রোটেশনাল মোশনটা নিয়ে একটু আলোচনা করি। একটা কোনো বস্তু একটা আর ব্যাসার্ধর বৃত্তপথে ওই বৃত্তপথের পরিধি বরাবর প্রতি সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা বলতে পারি যে ওই বস্তুটা
সমদ্রুতিতে আছে, তাহলে একে আমরা কি বলতে পারি না সমদ্রুতিতে আছে। কেননা আমরা ধরেই নিয়েছি যে সমান সময়ের অবকাশে এই পরিধি বরাবর যে ঘুরছে সমান সমান দূরত্ব অতিক্রম করবে। কিন্তু একে কি আমরা সমবেগ সম্পন্ন বলতে পারবো? সমবেগ সম্পন্ন বলতে পারবো কিনা তাহলে আমরা আগে দেখি, পরীক্ষা করি। প্রত্যেকটা পয়েন্টে এর সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করছে, কিন্তু এ বিন্দুতে এর অভিমুখ হচ্ছে AM এর দিকে। কারণ পরিধিতে কোনো নির্দিষ্ট বিন্দুতে ওই বস্তুর অভিমুখ হয় স্পর্শক বরাবর। তাহলে এ বিন্দুতে অভিমুখ AM বরাবর, বি বিন্দুতে অভিমুখ BN বরাবর, আবার সি বিন্দুতে অভিমুখ CO বরাবর। তাহলে অভিমুখ পরিবর্তিত হচ্ছে। অভিমুখ যদি পরিবর্তিত হয় মান একই থাকলেও, তাহলে কি আমরা তাকে বলতে পারছি সমবেগ? সমবেগ নয়, কিন্তু সমদ্রুতি। তাহলে আমরা বলতে পারি যে সুষম বৃত্তীয় গতি বা ইউনিফর্ম রোটেশনাল মোশন, এই মোশনটা কিন্তু সমদ্রুতি সম্পন্ন, কিন্তু সমবেগ সম্পন্ন নয়। চলো এরপর আমরা বেগ ও দ্রুতির কিছু তুলনা আমরা আলোচনা করি। ওকে, চলো নেক্সট টপিক। প্রথমে সংজ্ঞা। দ্রুতি কি না দূরত্ব বাই সময়, অর্থাৎ সময়ের সাথে দূরত্বের পরিবর্তন। আর বেগ কি ছিল? সরণ বাই সময়। রাশি কি না দূরত্ব যেহেতু স্কেলার রাশি, তাহলে দ্রুতিও কি রাশি? স্কেলার রাশি। আর সরণ যেহেতু ভেক্টর রাশি, তাহলে বেগ কি হবে? ভেক্টর রাশি। মাত্রা। দূরত্ব এবং সরণ উভয়েরই মাত্রা দৈর্ঘ্যের মাত্রা, তাহলে দৈর্ঘ্যের মাত্রা বাই সময়ের মাত্রা, এখানেও দৈর্ঘ্যের মাত্রা বাই সময়ের মাত্রা, অর্থাৎ উভয়ের ক্ষেত্রেই মাত্রা L⁻⁻1। আচ্ছা, এইবার সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ নাও হতে পারে। আমরা এর আগের পয়েন্টেই আলোচনা করেছি সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে। কিন্তু সমবেগে গতিশীল বস্তু অবশ্যই সমদ্রুতি সম্পন্ন হবে। ওকে, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এবং দূরত্ব যেহেতু কখনো নেগেটিভ হয় না, দ্রুতিও কখনো নেগেটিভ হয় না। কিন্তু বেগ নেগেটিভ হয়। কিভাবে? না, যদি বলা হয় কোনো জিনিসটার, কোনো একটি বস্তুর উত্তর দিকে বেগ 4 মিটার পার সেকেন্ড, তাহলে দক্ষিণ দিকে তার গতিবেগ কত হবে? -4 মিটার পার সেকেন্ড। তাহলে দেখলাম যে দ্রুতি নেগেটিভ কখনো হয় না, কারণ দূরত্ব নেগেটিভ হয় না, কিন্তু বেগ নেগেটিভ হতেও পারে, হয়। এবং গড়, অর্থাৎ গড় দ্রুতি কখনোই শূন্য হবে না যদি গড় বেগ শূন্যও হয়। কিন্তু যদি গড় দ্রুতি শূন্য হয়, গড় বেগ অবশ্যই শূন্য হবে। গড় দ্রুতি শূন্য হয় না, আর গড় দ্রুতি শূন্য হলে গড় বেগ অবশ্যই শূন্য হবে। আচ্ছা, প্রবলেমটা কি? দুটি ট্রেন একই সময়ে এ ও বি দুটি স্টেশন থেকে যথাক্রমে U1 এবং U2 সুষম বেগে যাত্রা শুরু করে। অর্থাৎ এ এখান থেকে, এই বিন্দু থেকে, এবং বি এই স্টেশন থেকে সুষম বেগে যাত্রা শুরু করে। কত না? এর বেগ U1, এর বেগ U2।
পরস্পরের সঙ্গে সাক্ষাতের পর যথাক্রমে T1 ও T2 সময়ে, অর্থাৎ এই দিকে আসতে এই বিটা T1 T2 সময়ে আসবে, T2 সময়ে বি আসবে এখান থেকে এদিকে, এবং এ যাবে T1 সময়ে এদিকে। আচ্ছা, ধরে নিলাম যে টি সময় পরে যাত্রা শুরুর টি সময় পরে সি বিন্দুতে সাক্ষাৎ হলো, সি বিন্দুতে সাক্ষাৎ। তাহলে আমরা লিখতে পারি এসি সমান U1 ইন্টু টি, U1 ইন্টু টি, এবং বিসি সমান U2 ইন্টু টি। তাহলে এখান থেকে লিখতে পারি এসি বাই বিসি ইকুয়ালস টু U1 টি বাই U2 টি, 1 নম্বর সমীকরণ। এইবার এইখান থেকে বি বিন্দুটা T2 সময়ে এখানে এসেছে, এবং এ বিন্দুটা অর্থাৎ এ বস্তু এই সি থেকে বি পর্যন্ত গেছে T1 সময়ে। এর গতিবেগ কত? U1। তাহলে বিসি কত দূরত্ব অতিক্রম করবে? U1 ইন্টু T1, কারণ এর বেগ U1 আর বি এর বেগ U2। তাহলে এই সি বিন্দু থেকে এই দূরত্ব অতিক্রম করতে যদি T1 সময় নেয় এ বিন্দুটা, তাহলে বিসি সমান অতিক্রান্ত দূরত্ব কত? বিসি ইকুয়ালস টু U1 T1, এবং সিএ সিবি, আর এদিকে আসছে সিএতে আসছে কত? U2 বেগ নিয়ে T2 সময়, তাহলে U2 ইন্টু T2। বা এখান থেকে বলতে পারি সিএ বাই সিবি ইকুয়ালস টু U2 বাই T2 বাই U1 T1। সিএ বাই সিবিকে লিখতে পারি এসি বাই বিসি সমান U2 ইন্টু T2 বাই U1 T1। তাহলে এসি বাই বিসি আমরা 1 নম্বর থেকে লিখতে পারি U1 টি বাই U2 টি ইকুয়ালস টু U2 T2 বাই U1 T1। আচ্ছা, এইবার দেখি আমরা U1 এলে U1 স্কোয়ার আর U2 এলে U2 স্কোয়ার, টি কেটে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারি U1 স্কোয়ার বাই U2 স্কোয়ার সমান T2 বাই T1। বা এখান থেকে আমরা লিখতে পারি তাহলে U1 বাই U2 ইকুয়ালস টু রুট ওভার T2 বাই T1। এটাই তো আমাদের প্রুভ করতে বলেছে। ওকে, চলো এরপর আমরা নেক্সট টপিকে যাই, ত্বরণ। তাহলে ত্বরণ বা এক্সিলারেশন কাকে বলবো? না, সময়ের সাথে বস্তুর কিসের পরিবর্তন? গতিবেগের পরিবর্তনের হার কি? গতিবেগের পরিবর্তনের হার, একে বলা হবে ত্বরণ। তাহলে আমরা ত্বরণ এফ সমান লিখতে পারি অন্তিম বেগ বিযুক্ত প্রাথমিক বেগ বাই সময়। ওকে, তাহলে আমরা বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন বেগ বৃদ্ধি বা বেগ হ্রাস যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা ত্বরণের মাত্রা, তার আগে একটা কথা বলি, যেহেতু বেগ ভেক্টর রাশি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ত্বরণও একটি ভেক্টর রাশি, এবং এই জন্যই তার ভেক্টর নোটেশন অনুযায়ী তার এফের ওপরে অ্যারো চিহ্ন দেওয়া আছে। মাত্রা কি হবে? তাহলে ত্বরণের মাত্রা আমি যদি এফ দিই, এফের মাত্রা হবে বেগের মাত্রা বাই সময়ের মাত্রা
তাহলে বেগের মাত্রা কত? এর আগে দেখেছি এল টি টু দি পাওয়ার -1, আর সময়ের মাত্রা টি। তাহলে এখান থেকে বলতে পারি এল টি টু দি পাওয়ার -2। আমরা মাত্রা থেকে তাহলে আমরা একক সম্বন্ধেও জানতে পারি। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে? মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এসআই পদ্ধতিতে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 এবং এপিএস পদ্ধতিতে ফুট সেকেন্ড টু দি পাওয়ার -2। আচ্ছা, গতিবেগ ও ত্বরণের অভিমুখ কেমন হবে? সংজ্ঞানুযায়ী বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ। তাহলে বেগের পরিবর্তনের হার যদি ত্বরণ হয়, বেগের অভিমুখ যা হবে ত্বরণের অভিমুখও তাই হবে। কিন্তু যদি অন্তিম বেগ এবং প্রাথমিক বেগ উভয়ের অভিমুখ পরিবর্তন হয়, তখন কিন্তু ত্বরণের অভিমুখ প্রাথমিক বেগ বা অন্তিম বেগ কারোর সমান হয় না। তাহলে এক্ষেত্রে বলা যেতে পারে বেগের অভিমুখ এবং ত্বরণের অভিমুখ সমান নাও হতে পারে। আচ্ছা, এবার যদি বেগের পরিবর্তন সময়ের সাথে সাথে সমান হয়, সেক্ষেত্রে বলা যায় সমত্বরণে বস্তু গতিশীল। সমত্বরণে বস্তু গতিশীল। আর যদি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন সমান না হয়, তখন তাকে বলবো অসমত্বরণ। সুসমত্বরণের সংজ্ঞা কী বা সমত্বরণের সংজ্ঞা কী? সমত্বরণের সংজ্ঞা আমরা বলতে পারি অবাধে পতনশীল বস্তু। অবাধে পতনশীল বস্তুর ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, তাই তো? অসমত্বরণ কি বলতে পারি? না, পেন্ডুলামের দোলক পিণ্ডের ত্বরণ। কেন? না, এই তো পেন্ডুলাম এভাবে দুলছে, তো এই সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ সর্বাধিক, সর্বোচ্চ, এই বিন্দুতে ত্বরণ সর্বোচ্চ। কিন্তু এই বিন্দুতে এখানে ত্বরণ 0। এবং অসম ত্বরণে গতিশীল কোনো বস্তুর গতি পর্যালোচনা করার জন্য আমাদের গড় ত্বরণ নির্ণয় করতে হয়। গড় ত্বরণটা কি না, যে ওই সময়ের অবকাশে যে গতিবেগের পরিবর্তন হয়েছে, ওই গতিবেগের পরিবর্তন এবং ওই সময় অবকাশের অনুপাত। অর্থাৎ ধরে নিলাম কোনো একটা বক্রপথ আছে, এ বি সি পথে যাচ্ছে। t1 সময়ের অবকাশে বেগ ছিল v1 এবং t2 সময়ের অবকাশে বেগ v2। তাহলে বেগের পরিবর্তন কত হলো এখানে? বেগের পরিবর্তন হলো v2 মাইনাস v1। আর সময়ের অবকাশ বা সময়ের পরিবর্তন কত? সময়ের অবকাশ t2 মাইনাস t1। তাহলে আমরা এখানে গড় ত্বরণ সমান লিখতে পারি গড় ত্বরণ সমান লিখতে পারি v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1। অথবা এখান থেকে লিখতে পারি ডেল ভি বাই ডেল টি। তাহলে গড় ত্বরণ পেলাম আমরা ডেল ভি বাই ডেল টি। তাহলে তাৎক্ষণিক ত্বরণ কাকে বলবো বা তাৎক্ষণিক ত্বরণ আমরা কীভাবে পাবো? না, তাৎক্ষণিক ত্বরণ আমরা তাকেই বলবো যে কোনো গতিশীল বস্তুর কোনো নির্দিষ্ট পথের নির্দিষ্ট বিন্দুতে যদি তাৎক্ষণিক ত্বরণ বের করতে হয়, তাহলে সেই বিন্দুটাকে আমাকে সবসময় অন্তর্ভুক্ত করে একটা অসীম ক্ষুদ্র সরণ নিতে হবে এবং সেই সরণটা যদি খুব শূন্যের কাছাকাছি হয়, সেই অবকাশে গড় ত্বরণের সীমাস্থ মানকে তাৎক্ষণিক ত্বরণ বলা হবে। তাহলে আমরা তাৎক্ষণিক ত্বরণ কি লিখতে পারি? লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল ভি বাই ডেল টি
ইকুয়ালস টু লিখতে পারি ডিভি বাই ডিটি। আবার আমরা জেনেছি তাৎক্ষণিক বেগ ভি সমান পেয়েছিলাম আমরা ডিএস বাই ডিটি। তাহলে এটাকে যদি আমরা এখানে বসাই, এখানে পেতে পারি ডি ডিটি অফ ডিএস বাই ডিটি, অর্থাৎ ডি টু এস বাই ডিটি টু। অতএব তাৎক্ষণিক ত্বরণ এফ ইকুয়ালস টু ডি টু এস বাই ডিটি টু। ত্বরণ ছিল বেগ বৃদ্ধির হার। ত্বরণ যদি হয় যে বেগ বৃদ্ধির হার, তাহলে মন্দন আমরা কাকে বলবো? বেগ হ্রাসের হার। মন্দনেরও একই একক কি হবে? সিজিএস, এসআই এবং এফপিএস পদ্ধতিতে ত্বরণের যা একক, মন্দনেরও তাই একক, অর্থাৎ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফুট পার সেকেন্ড স্কোয়ার, এবং মাত্রা এল টি টু দি পাওয়ার -2। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা ছোট্ট করে লাইক দাও, একটা মিষ্টি করে কমেন্টে জানাও কেমন লেগেছে, এবং যদি আগের ক্লাসগুলো দেখে থাকো আমাকে কমেন্টে জানাও। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আগামী ভিডিওগুলোর জন্য, আগামী ক্লাসের জন্য আমার এই চ্যানেলটা HM ক্লাসরুম, তোমাদের হিরক স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।